প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও রয়েছে অনুষ্ঠানটি দেখবার আয়োজন। প্রতিদিনের মতো আজ কথা হবে নির্ধারিত একটি বিষয়ে। আজকের আলোচনার শিরোনাম বৃষ্টির জলে নগর অতলে। কথা বলার জন্যে দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় হয়ে নিচ্ছি। আমার ডানে প্রথমেই আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সাবেক সভাপতি অধ্যাপক আক্তার মাহমুদ। এরপরে আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান। আপনার দুজনকে স্বাগত এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, দুই অতিথির সঙ্গে আমাদের আলোচনা হবে, কথা হবে, তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। বিশ্বের বুকে খেলাধুলায়ও সাফল্য পাবে বাংলাদেশ, আশাবাদী প্রধানমন্ত্রী। তাই খেলার জগতে বিশেষ নজর দিয়েছে তার সরকার। জনগণের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের মুখে প্রত্যয় নামে নতুন পেনশনের বাস্তবায়ন 1 বছর পিছিয়েছে সরকার, ক্লাসে ফেরার অনুরোধ। রাস্তা বন্ধের পরিবর্তে সরকারি চাকরির কোটা বিরোধীদেরকে আদালতে কথা বলতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আন্দোলনের উদ্দেশ্য ভিন্ন বলেছেন তথ্য প্রতিমন্ত্রী। কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপিকে জড়ানো ক্ষমতাসীনদের অপকৌশল, আন্দোলন নস্যাৎ করার চেষ্টা বলেছেন বিএনপি নেতারা। এবং রাজধানীতে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের উদ্যোগ এখনও দৃশ্যমান নয়, সর্বোচ্চ বৃষ্টি বিবেচনা করে ড্রেনেজ ব্যবস্থাপনা চায় বিশেষজ্ঞরা। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। বিষয় এর ভিতরে জেনে গেছেন বৃষ্টির জলে নগর অতলে। আমরা কথা বলবো রাজধানীর সাম্প্রতিক যে জল জট, যেটি আমাদেরকে খুব ভুগিয়েছে। শুক্রবার দিন সকালবেলা প্রায় 6 ঘন্টা ব্যাপী বৃষ্টি হয় এবং এতে 130 মিলিমিটার পর্যন্ত আমরা হিসাব পেয়েছি আবহাওয়া বিভাগের কাছ থেকে। এবং আমরা যেটা দেখেছি যে ঢাকার অনেক জায়গা, দুবার অনেক বলতে হচ্ছে কারণে যে আসলে অনেকগুলো জায়গা সেগুলো জল জটের শিকার হয়, নানা রকম দুর্ভোগে পড়তে হয় মানুষকে। বাড়িঘর থেকে বেরোতে পারেনি, জরুরি কাজ থাকলে সেটাও বেরোতে পারেনি, যারা বেরিয়েছেন তারা চলাফেরা করতে পারেননি, গাড়ি আটকে ছিল, গাড়ি অচল হয়ে গেছে পানিতে ডুবে গিয়ে, এরকম নানা রকম দুর্ভোগ যাই হোক যেটা হয় আর কি জল জটের কারণে, সেগুলো হয়েছে। এবং তারপরে আবারও প্রশ্ন উঠেছে, এই আবারও বলছি এই কারণে যে এর আগেও জলজটের অভিজ্ঞতা এই নগরীর বাসিন্দাদের হয়েছে। সেই প্রেক্ষিতেই যে আবারও প্রশ্ন হয়েছে যে আমরা কি আসলে জলজটের এই ভোগান্তি থেকে কি রেহাই পাবো না। এবং একটু বেশি বৃষ্টি হলে একটু ভয় থাকে। আমরা গত বছরও দেখেছি, হ্যাঁ, এমনই এক শুক্রবারের 3 ঘন্টার রাতের বৃষ্টিতে ঢাকা একদম ডুবে গিয়েছিল। তো সেই জায়গা থেকে একটু আলোচনাটা শুরু করব যে এই যে রাজধানী ঢাকা, তার কিন্তু একজন নয়, দুজন অভিভাবক। উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, দুজন অভিভাবক থাকার পরও এরকম সমস্যাটি কেন হয়? এটি কি আসলে অভিভাবকের উদাসীনতা, নাকি যথাযথ পরিকল্পনার অভাব, নাকি আন্তরিকতার অভাব? এই জায়গাটা থেকে আলোচনা শুরু করছি। অধ্যাপক আক্তার মাহমুদ, আপনার কাছ থেকে কি কারণটি, এই অভিভাবকদের কোন জায়গায় আমরা আসলে মনোযোগ চাইব? ধন্যবাদ আপনাকে। ড্রেনেজের এই যে কনজেশন এবং জলাবদ্ধতা এখন ঢাকা শহরের মানুষ দেখছে, এর শুরুটা তো অনেক আগে থেকেই। আপনি ধরেন যে আমরা বিগত অনেক বছর, 2 দশকেও দেখেছি যে বিভিন্ন সময় এই বর্ষা মৌসুমে জলাবদ্ধ হয়ে পড়তে। এবং এই যে জলাবদ্ধ হয়ে পড়ে, অন্যতম একটা প্রধান জিনিস হচ্ছে যে শহরটা যেভাবে ডেভেলপ করেছে, তাতে করে এই শহরের এখন বেশিরভাগ অংশই হচ্ছে হার্ড সারফেস দিয়ে ঢেকে গেছে, অর্থাৎ কনক্রিটের আবরণে ঢেকে গেছে। এখন উপর থেকে যখন জল পড়ে, সেই পানিটা গড়িয়ে যেতে সময় বেশি লাগবে যদি সেটা ন্যাচারাল এরিয়া হয়। যদি সেটা মাঠ হয়, খোলা জায়গা হয়, ঘাস থাকে, গাছপালা থাকে, অথবা সেখানে যদি লেক থাকে, ক্যানেল থাকে, অথবা সেখানে যদি পুকুর থাকে, তাহলে কিছু কিছু পানি সেখানে জমে যায়। আর যে খোলা জায়গাটা, সেখানে পানি শোষণ হওয়ার সুযোগ থাকে। কিন্তু যখন হার্ড সারফেস দিয়ে ঢেকে যায়, কনক্রিটে ঢেকে যায়, তখন তার রান অফ অনেক গুণে বেড়ে যায়। পানিটা পড়ার সাথে সাথে এটা গড়িয়ে নিচু এলাকাগুলোতে চলে যায়। এখন ঢাকা শহরে যেভাবে শহর তৈরি হয়েছে, শহরটা আসলে সব জায়গায়
তার টোপোগ্রাফিকে মেনটেন করে কিন্তু তৈরি হয়নি, কোনো কোনো জায়গায় পকেট বেসিনের মতো তৈরি হয়ে আছে। ফলে অতিবৃষ্টি যখন হয় পানিগুলো বিভিন্ন জায়গায় কিন্তু এভাবে মানে জমে যায়, এবং যেই জায়গাগুলো যে জমে যায় এগুলো কিন্তু আপনি হিস্ট্রি দেখেন প্রায় চিহ্নিত জায়গা, সেই জায়গাগুলো আমরা জানি কোন কোন জায়গাগুলোতে জমে, অর্থাৎ এই নিচু এলাকাগুলোতে পানি জমে যায়। আরেকটি জিনিস হচ্ছে যে ট্রপিক্যাল রিজনে ঢাকাতে বৃষ্টি বেশি হবে, এটাই স্বাভাবিক, প্রত্যেক বছরই বৃষ্টি হবে। কিন্তু একদিকে এখন একটা ক্লাইমেট চেঞ্জের একটা বিষয় আমরা দেখেছি। এখন রংপুর শহরের মতো শহরেও কোনো কোনো বছর 300 মিলিমিটার বৃষ্টি হতে দেখা গেছে একদিনে। তাহলে বৃষ্টির ধরনেও পরিবর্তন হয়েছে। আমরা যে কথাটি বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে এখন অ্যাডাপটিভ প্ল্যানিংয়ে যাওয়া প্রয়োজন হবে। আপনি ক্লাইমেট চেঞ্জকে স্থানীয়ভাবে আপনি মোকাবেলা করতে পারবেন না, এটা বৈশ্বিক ব্যাপার। কিন্তু যেটা করতে হবে যে রেইনফল যেটা আছে তার সর্বোচ্চ যে মাত্রা সেটাকে মাথায় নিয়ে, সেটাকে বিবেচনায় নিয়ে আপনার ড্রেনেজ সিস্টেমটাকে নতুন করে প্ল্যান করে তার পরিকল্পনা বাস্তবায়ন করা। এখন ড্রেনেজের যে দায়িত্বটি আগে ওয়াসার কাছে ছিল 2020 সালে এসে সিটি কর্পোরেশনের হাতে আসে। আমার স্পষ্ট মনে আছে সেই মিটিং আমি বলেছিলাম যে সিটি কর্পোরেশনের হাতে দিলে আমাদের লাভটা হবে মানে এরকম যে সিটি কর্পোরেশনের 2 জন মেয়র তারা কিন্তু জনপ্রতিনিধি, এবং তাদের অধীনে তাদের সাথে আরও 129 জন ওয়ার্ড কাউন্সিলর কাজ করেন যারা সরাসরি জনগণের সাথে কাজ করেন। এখন তাদের সাহায্যে মানে সহযোগিতায় জনগণকে নিয়ে যেই সমস্যাগুলো তৈরি হয় সেটাকে অ্যাড্রেস করা আরও সহজ হওয়ার কথা। তো সেরকম একটি চিন্তাভাবনা থেকে সিটি কর্পোরেশনকে এই দায়িত্বটা দেওয়া হয়। সেই সময়টাতে এই কথাটাও বলা হয়েছিল যে শুধুমাত্র দায়িত্ব নয়, দায়িত্বের সাথে আরও 3টে জিনিস এখানে স্থানান্তর করা লাগবে ওয়াসা থেকে। সেটি হচ্ছে যে জনবল, যে মানুষগুলো এতদিন ধরে ওয়াসাতে কাজ করছিলেন, ওয়াসা তো প্রায় 28 বছর ধরে ড্রেনেজের কাজ করেছে 1988 সাল থেকে 2020 সাল পর্যন্ত। তো তাদের একটা অলরেডি সেখানে সেট আপ আছে, যন্ত্রপাতি আছে, সেখানে অর্থ আছে। তো সেই সময় আমরা বলেছিলাম জনবল, ইকুইপমেন্টস এবং যেই প্রজেক্টগুলো চলে তার যে অর্থ সেগুলো সহজ যেন সিটি কর্পোরেশনগুলোতে চলে আসে। কিন্তু আপনি অবাক হয়ে খেয়াল করবেন যে আজও 2টো সিটি কর্পোরেশনের কোথাও একটা ড্রেনেজের বিভাগ নেই। এই ঢাকা শহরে যেখানে প্রায় 1.5 কোটি মানুষ বসবাস করে, জনবহুল একটা জায়গা, যেখানে প্ল্যান্ড এরিয়া কম, যেখানে স্পন্টেনিয়াসলি ডেভেলপ করেছে এরকম জায়গার পরিমাণই বেশি, যেখানে ড্রেনেজের এত সমস্যা, সেরকম একটি শহরে একটা ড্রেনেজ বিভাগ নাই সিটি কর্পোরেশনে এখন পর্যন্ত। সুতরাং আমি মনে করি এটা বড় ধরনের একটা সেটব্যাক। আপনি মনে করছেন এই জায়গাটাই মনোযোগ দেওয়া সবচেয়ে খুবই জরুরি, যে যার একটা দক্ষ জনবল থাকবে, যারা পুরো বিষয়টাকে সায়েন্টিফিক্যালি এটাকে ব্যাখ্যা করার ক্ষমতা রাখবেন, যারা এটা স্টাডি করবেন, এই যে রেইনফলের ডেটা, প্রকৌশলগত দক্ষতা, সেই দক্ষতাটাকে মানে বিবেচনা। আমরা তো শুধু কমিটমেন্ট দিয়ে এতগুলো পানিকে আমরা ম্যানেজ করতে পারবো না, টেকনোলজিক্যাল একটা বড় এক্স্যাক্টলি শুধুমাত্র আন্তরিকতা দিয়ে আপনি এটা সমস্যা সমাধান করতে পারবেন না। এখন নর্থ সিটি কর্পোরেশন আমি দেখেছি যে তাদের মানে অন্ততপক্ষে এক ধরনের আগ্রহ তারা দেখায় যে দিনগুলোতে অতিবৃষ্টি হয় তারা কুইক রেসপন্স টিম তৈরি করে, দ্রুত লোকজন কাজ করে, সেখানে এই পলিথিন এবং অন্যান্য যে সকল জায়গায় অবস্ট্রাকশনটা তৈরি হচ্ছে সেটা সমাধান করার চেষ্টা করছে। কিন্তু এগুলো তো অ্যাডহক কাজ, আমাদের দরকার টেকসই সমাধান। এই গত 4 বছরে তারা যে কাজগুলো করেছে সেই কাজের মধ্যে মানে কমিটমেন্ট নয়, আন্তরিকতার একটা বহিঃপ্রকাশ আছে। তারা দেখানোর চেষ্টা করেছে, তারা অনেক কাজ করেছে, এবং সেই জায়গাটাই যেটা হয়নি সেটা হচ্ছে ড্রেনেজ মাস্টার প্ল্যানের বাস্তবায়নটা হয়নি। সিটি কর্পোরেশনের আগে যখন ওয়াসার কাছে এই দায়িত্বটি ছিল, তারা 6টি ড্রেনেজের মানে স্টাডি করেছে, 2টো তারা মাস্টার প্ল্যান তৈরি করেছে, সর্বশেষটা করেছে 2016 সালে। তো সেই মাস্টার প্ল্যানটিও যদি তারা কিছু কিছু করে বাস্তবায়ন করত, তাহলে একটা দৃশ্যমান অর্থাৎ একটা ভালো একটা আউটপুট পাওয়া যেত। তো সেই জায়গাটা আমি মনে করছি যে ঘাটতি রয়ে যাচ্ছে। আর যেটা হয়তো আমার সহ আলোচক হয়তো অ্যাড্রেস করবেন, ওনার আমি জায়গাটা ধরিয়ে দিচ্ছি যে জায়গাটায় হয়তো উনি আলোচনা করতে পারবেন। একই সাথে তিনি বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বেও আছেন। আমাদের ড্রেনেজ সিস্টেমের সাথে একটা প্রধান জায়গা হচ্ছে
বর্জ্য ব্যবস্থাপনার অব্যবস্থাপনা। দুটো সিটি কর্পোরেশনে গড়ে আমরা মানে যেটা সিটি কর্পোরেশনও দাবি করে তারা শতভাগ আপনার সলিড ওয়েস্ট কালেক্ট করতে পারে না, তাদের এফিসিয়েন্সি লেভেল 60 to 65%। যদি সেটাকেও আমরা যদি কারেক্ট স্ট্যাটিস্টিক ধরে নিই, তারপরেও প্রতিদিন যে ওয়েস্ট জেনারেট করে এই শহরে তার একটা সাবস্টেন্সিয়াল পার্ট প্রকৃতিতে রয়ে যায়। সেটা কোথায় যায়? হয় নালায় যায়, নর্দমা যায়, খালে যায়। এখন পানির যে চ্যানেল, এই পানির চ্যানেলটা হতে হবে মানে বাধা বিঘ্নহীনভাবে। আপনি পানিটা যখন রাস্তায় আসে বা বাসার ছাদে আসে, এটা আলটিমেটলি রাস্তায় পড়ে, তারপর সেটা যায় হচ্ছে মানে ড্রেন হয়ে সারফেস ড্রেন, আন্ডারগ্রাউন্ড যে স্টর্ম ড্রেন, তার থেকে খালে এবং তারপরে বিলে এবং নদীতে যায়। এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা হতে হবে নির্বিঘ্ন, এখানে অবস্ট্রাকশন থাকা যাবে না। কিন্তু আপনি ঘুরে দেখেন যে আমাদের ব্যক্তিগত মানে নাগরিক হিসাবে আমরা যে সুনাগরিক তা কিন্তু না। আমরা প্লাস্টিক ব্যবহার করি, যেখানে সেখানে ময়লা ফেলি, কোকের বোতল ফেলি, মানে যেটা সেটা ফেলি সব জায়গায়। তাহলে আমরা সুনাগরিকও হতে পারিনি। আবার অন্যদিকে সিটি কর্পোরেশনের কালেকশন এফিসিয়েন্সি কম, তাহলে আপনার ড্রেনেজ তো ব্লক হবেই। আর এই ব্লক যখন থাকে তখন পানি নিষ্কাশনের এই গতিটা যায় আরও কমে। একদিকে হচ্ছে আনপ্ল্যান্ড মানে আনপ্ল্যান্ড শহর তৈরি হয়েছে, একদিকে হচ্ছে আমাদের ড্রেনেজের এফিসিয়েন্সি কম, অন্যদিকে আবার হচ্ছে এই ধরনের অবস্ট্রাকশন। ফলে আমরা যখন অতিবৃষ্টি হয় তখন এখানে পানি জমে যায়। মাত্র 55 মিলিমিটার বৃষ্টি হলেও এই ঢাকা শহরে কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়। আর গত শুক্রবারে যেটা হয়েছে, 2 দফায় আপনার মাপ এসছে। একবার বলেছে 60 নটা 3 ঘন্টায়, হ্যাঁ প্রথম 3 ঘন্টায়, পরবর্তী 3 ঘন্টায় আবার 70, তাতে 130। ফলে এই শহর কিন্তু প্রায় অধিকাংশ জায়গাতেই জলাবদ্ধ হয়ে পড়ে এবং এটা নিষ্কাশিত হতে অনেক সময় লেগেছে। এর মানে নিশ্চয়ই এর পরবর্তীতে আরো আলোচনা আসবে, সেই জায়গাগুলোতে আমি আরো পরিষ্কার করে বলবো। ক্যাপ্টেন মোহাম্মদ ফিদে হাসান, আপনার কাছে যাব। অধ্যাপক আক্তার মাহমুদ এতক্ষণ যা বললেন তার প্রেক্ষিতে আপনার যে গোটা 8 প্রশ্ন একদম নির্দ্বিধায় করা যায়, এতগুলি প্রশ্ন একসঙ্গে করাটাও আসলে সমীচীন হবে না, বরঞ্চ একটু বৈঠকি ঢঙে কথাটা শুরু করি। যে এই যে মানে বৃষ্টি হলে পরে এই পরিমাণ যে পানি জমে যাওয়া এবং তার নিষ্কাশনটাকে মাথায় রেখে আপনাদের যত রকম কর্মতৎপরতা, সেই জায়গাটা একটু সংক্ষেপে শুনতে চাই, সেখান থেকেই চলবে আলোচনা। জি, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার বন্ধুবর ডক্টর আক্তারকেও ধন্যবাদ। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি নিয়ে এসেছেন এবং উনি উল্লেখ করেছেন আলোচনার টেবিলে। আমাদের যে বৃষ্টিপাতটি হলো শুক্রবারে 130 মিলিমিটার 6 ঘন্টায়, এটি এই মৌসুমে সবচেয়ে বেশি। আমি যদি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যে বৃষ্টিটা হয়েছিল ওটা বাদ দিয়ে এটা কিন্তু সবচেয়ে বেশি ছিল। 27 মে ওটা 240 ছিল, 224 ছিল। হ্যাঁ জি, 224 ছিল। আর ওটা বাদ দিয়ে এই মৌসুমে সবচেয়ে সর্বাধিক ছিল। তো আপনারা খেয়াল করবেন যে যেই আমাদের সিটি কর্পোরেশনে আমাদের যে কর্মতৎপরতা, যেটি আপনার কুইক রেসপন্স টিমের কথা আমার বন্ধু বললেন, সেটি হলো একেবারেই যে কুইক রিলিফ এর জন্য আমাদের যেটা করা, ইমিডিয়েট রিলিফ আমার জনগণ নাগরিক যাতে পান সেজন্য। তো এখন ড্রেনেজ সিস্টেমের কথা এসেছে। আমি যদি বলি যে এই যে বৃষ্টির পানিটা আমাদের যে ড্রেনগুলি আছে, আমার যে খালগুলি আছে, সেগুলি যদি আমরা পরিষ্কার রাখতে পারতাম তাহলে কিন্তু এই পানিটা আরও অনেক সহজেই নেমে যেতে পারত, এটা আমি বিশ্বাস করি। কারণ আমরা দেখছি যে আমাদের খালগুলি তো দখল হয়ে গেছে। 60 ফিটের যে খালগুলি আছে সেটি 6 ফিটও নাই, বেশ কয়েকটা জায়গায় আছে। আপনারা দেখবেন যে আমাদের যে কর্মতৎপরতা, আমাদের মাননীয় মেয়রের যে কর্মতৎপরতা, আমরা খালগুলিকে দখলমুক্ত করার জন্য প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। যত শক্তিশালী পক্ষ হোক না কেন, আমরা কিন্তু উচ্ছেদ অভিযান চালাচ্ছি এবং আমরা খাল খনন করছি এবং আমরা একে একে সবগুলি করব। আমরা কিন্তু বদ্ধপরিকর আমাদের। এবং এটা ছাড়া বাদবাকি যে আমাদের যে ইনডিসক্রিমিনেট যে ডাম্পিং হচ্ছে, আমাদের কথা বলা হয়েছে যে আমরা বর্তমানে আমাদের কালেকশন অফ ওয়েস্ট হলে 85% আমরা কালেক্ট করতে পারি ইন এভারেজ ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে। আমরা 3500 টন ওয়েস্ট আমরা কালেক্ট করি, যেটা আমাদের ল্যান্ডফিলে চলে যায়। এখন দেখুন যে আমাদের খালগুলিতে যে ডাম্পিং হচ্ছে,
সেগুলি কিন্তু আমাদের যে আমরা যে করছি বা আমাদের অব্যবস্থাপনার জন্য হচ্ছে তা নয়। আমাদের প্রাইমারি কালেকশন যারা করেন, গৃহস্থালির থেকে যে ময়লাগুলি কালেকশন করে নিয়ে আসেন, তারা কিন্তু প্রাইভেট সেক্টরে তারা কাজ করেন, তারা সেগুলি নিয়ে আসেন। আমরা অনেকে অ্যাভয়েড করতে চাই যে আমরা তাদেরকে দিব না, অথবা প্রান্তিক জনগোষ্ঠী যারা খালের কাছাকাছি অবস্থান করেন, অথবা আমাদের বিল্ডিংয়ে থাকা আমাদের নাগরিকগণও যারা থাকেন, তারাও দেখা যায় যে জানলা দিয়ে বা দরজা দিয়েও কিন্তু তারা ফেলে দিচ্ছেন। তো সেই ব্যাপারে কিন্তু আমরা একটা খাল পরিষ্কার করবার পরে আমরা কিন্তু সিসিটিভি সার্ভেলেন্সের মাধ্যমে ধরবার চেষ্টাও করছি, আইনের প্রয়োগ করার চেষ্টাও আমরা করছি। এবং দেখেন যে আমাদের যে না কালেকশন হচ্ছে না কেন, আমি বলবো যে আমি যেটা বলেছি, আর জাইকা রিপোর্ট কিন্তু আজকে থেকে 5 বছর আগে 80% ছিল, এটা জাইকা রিপোর্ট ছিল। তো আমি যে 15% করতে পারছি না, কারণ আমি দুই বাসার মাঝখানে যে জানলা দিয়ে ময়লাগুলি ফেলা হচ্ছে সেটা কিন্তু আমি কালেকশন করতে পারছি না, বা আমার খালের মধ্যে ফেলা হচ্ছে। তো সেগুলি কিন্তু আমরা ধাপে ধাপে খালগুলি পরিষ্কার করছি। এবং দেখবেন আমাদের যদি আমরা নর্থের কথা বলি, আমাদের কালশি এলাকা যেটা আছে, সাগুফতা এলাকা যেটা আছে, এখানে বিল ছিল, জলাশয় ছিল অনেক বড় বড়, কিছুই নাই। এখন আপনি এখন ইমেজ দেখবেন এখানে সবই সলিড গ্রাউন্ড, বা আমার বন্ধু যেটি বলেছেন যে এখানে কনক্রিট হার্ড সারফেস। তো এরকম হয়ে গেছে, এখানে যে আদৌ কোনো খাল বা কোনো জলাশয় ছিল এটা বিশ্বাসই করা যায় না এখন দেখলে। তো এরকম যদি হয় তাহলে আসলে আমরা যেসব জায়গায় জলাবদ্ধতা হয়েছে সেই জায়গাগুলিতে আমরা স্টাডি করে দেখলাম এগুলি হলো রিজন, এবং এটার পিছনে কিন্তু আমরা আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা কুইক রেসপন্স টিমটা এখন একটা ফার্স্ট এইডের জন্য, আর আমাদের যে দীর্ঘমেয়াদী যেটা আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করছি, প্রতিটা খাল তার ডিজাইন অনুযায়ী খনন করা, যতটুকু প্রস্থ থাকা দরকার, নাব্যতা বৃদ্ধি করা দরকার, অনেক বেশি স্লাজ জমে গেছে সেটা করে সেটা নদীর সাথে কানেক্ট আপ করে দেওয়া। একটা প্রশ্ন হচ্ছে, খালে, নদীতে, নালায় কিংবা ড্রেনে পানি গেলে পরে একটা ঘটনা ঘটবে, কিন্তু না গেলে যা ঘটে সেটা হচ্ছিল এই জল। এই যে না যাওয়ার ব্যাপারটা, এই যে দেখেন যে ড্রেন যেগুলি, স্টর্ম ওয়াটার ড্রেন যেগুলি আছে, বিভিন্ন রকমের ড্রেন আছে, ওপেন আছে বা আন্ডারগ্রাউন্ড যেটা আছে, কাভার যে ড্রেনগুলি আছে, সসার ড্রেন আছে বিভিন্ন রকমের। সেখানে দেখেন আমরা দেখছি যে আমরা প্রতিদিন আমাদের যে কর্মী বাহিনী আছে, আমার একটা বিশাল কর্মী বাহিনী কিন্তু আছে, তো তারা সবসময় সকালবেলায়, যেহেতু তখন গাড়ি ঘোড়া ট্রাফিকটা কম থাকে, এই জন্য তখন তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমটা সুন্দরভাবে সম্পন্ন করবার চেষ্টা করে। তারপরেও দেখা যায় যে দিন গড়াবার সাথে সাথেই দেখা যায় যখন দোকানটা খুললেন, সবাই তার দোকান থেকে ঝাড়ু দিয়ে ময়লাটা তার দোকানের সামনে ফেললেন। এটার জন্য ক্যাচপিটগুলি আটকে যাচ্ছে। এখন আমরা করি কি, খুব ক্যাচপিটটা তাড়াতাড়ি আমাদের লোকজনদের পরিষ্কার করে। আবার যখন ওই সাকশন ইফেক্টে যখন বৃষ্টির পানিটা আসার সাথে সাথে ওই যে ক্যাচপিটে যেই ঢালুর জন্য যে সাকশন ইফেক্টটা হয়, সব যে আবর্জনাগুলি আছে সেখানে যে কিন্তু জমা হচ্ছে, এবং একটা চিপসের প্যাকেটই যথেষ্ট দেখা যায় অনেক ক্ষেত্রে এই প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য পানিটা যাচ্ছে না। এভাবে করেই যে এই যে সৃষ্টি। এবং তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন কনস্ট্রাকশনের জন্য যে কনস্ট্রাকশনের রাবিশ থাকে বা আমার বালু থাকে, বিভিন্ন কনস্ট্রাকশনে নিয়ে আসা হয়, দেখা যায় এই জিনিসটা তারা ক্যাচপিটের উপরে রাখছেন, ট্রাক থেকে বালু আনলোড করছেন ক্যাচপিটের উপরে, ফুটপাতের উপরে। এবং এভাবে আমরা যখন ড্রেনটা পরিষ্কার করতে যাচ্ছি, আমরা কিন্তু আমাদের পরিকল্পনা মাফিক প্রতিটি ওয়ার্ডে আমরা আমাদের ড্রেনগুলি, স্টর্ম ওয়াটার ড্রেনগুলি পরিষ্কার করতে যে দেখছি সেখান থেকে নুড়ি পাথর, বালু প্রচুর পরিমাণ বের হচ্ছে, তার পানি যাবে কিভাবে? তো এই জন্য আমাদের এখানে সবসময় আমরা বলি যে কমিউনিটি এঙ্গেজমেন্ট, আমাদের অ্যাওয়ারনেসের জন্য আমাদের কাজ করা খুবই প্রয়োজন। আমরা চেষ্টা করছি, আমাদের অভিভাবক যারা আছেন, আমাদের নগরপিতা যিনি আছেন আমাদের উত্তরে, আমরা কিন্তু নিয়মিতভাবে প্রতিটি ওয়ার্ডে আমাদের ব্যাপক কার্যক্রম আমরা করেছি। আমরা কিন্তু বর্জ্য কিনেছি, আমরা তাদের সাথে কথা বলেছি, র্যালি করেছি, বিভিন্ন মিটিং হয়েছে, এবং আমরা দেখিয়েছি। এবং আমরা কিন্তু বর্জ্য কেনারও একটা আমাদের কর্মসূচি ছিল, যেটার মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করেছি, দেখেন এই জিনিসটা কেন কিনছি, যে এটা গুরুত্বটা আনার জন্য। তো সেই চেষ্টাগুলি কিন্তু বিভিন্নভাবে আমাদের যত রকমভাবে আমাদের নাগরিকদেরকে সচেতন করা যেতে পারে, সেই চেষ্টাটি কিন্তু আমাদের অব্যাহত আছে। ধন্যবাদ। আমাদের আলোচনা চলবে, একটা বিরতির সময় হয়ে গেল, তারপর ফিরবো আবার আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে এখন একটা বিরতি, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন।
প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ধন্যবাদ বিরতির সময় আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। অধ্যাপক আক্তার মাহমুদ, এবার আবারও আপনার কাছে ফিরছি। আমরা ঢাকার জলজট নিয়ে কথা বলছি। সামান্য বৃষ্টিতেই অসামান্য যে এক জলজটের জন্ম হয়, সেটি নিয়ে কথা বলছি। উত্তর সিটি কর্পোরেশনের একজন প্রতিনিধি এখানে আছেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধি আমাদের মাঝে উপস্থিত নেই। থাকলে একটু আমরা আলাপ করতে পারতাম যে এই যে সর্বশেষ শুক্রবারে আমরা যে জলজট দেখলাম তার অধিকাংশই দক্ষিণে। তো এই জায়গাটায় এই যে উত্তর দক্ষিণ ভেদে তার মাত্রা ভেদ হওয়ার ব্যাপারটা আপনার কাছ থেকেই শুনি। এটা খুব ইন্টারেস্টিং। আসলে উত্তর এবং দক্ষিণ দুটো আলাদা করে যদি আলোচনা করতে হয়, এখানে কোনো সিটি কর্পোরেশনকে মানে বিশেষভাবে দোষারোপ না করেও যদি বলি যে সেটা হচ্ছে যে দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকাগুলো একটু পুরানো এবং কম্পারেটিভলি সেখানে জনঘনত্ব কিন্তু বেশি। এবং আর উত্তরে যদি আপনি খেয়াল করেন, এটা নিউলি ডেভেলপড এরিয়া বেশি, এখনো এবং ডেভেলপিং। এর মধ্যে আবার শহরের একটু ভালো জায়গাগুলো উত্তরের মধ্যে নিয়ম কানুনের কারণে কিছু স্পেস থাকার একটা ব্যাপার আছে এখানে আছে। তো সেটা একটা দিক আছে। আবার দক্ষিণের দিকে উত্তরে যেটা হয়েছে, দুটো সিটি কর্পোরেশনের জন্য একটা কমন কথা আছে, সেটা হলো যে গত 4 বছরে আমাদের প্রথম যে মেসেজটা ছিল বা যে কথাগুলো বলা হয়েছিল, সেটা হচ্ছে যে প্রত্যেকটা খালের সীমানা চিহ্নিত করা হবে এবং খালের দখল মুক্ত করা হবে, দুই ধারে রাস্তা তৈরি করা হবে, পায়ে চলার মানে ফুটপাথ তৈরি করা হবে। এই কথাগুলো কিন্তু বলা হয়েছিল এবং খালটাকে পরিষ্কার করা হবে। খাল পরিষ্কার মানে কিন্তু এই না যে শুধুমাত্র উপর থেকে ভাসমান ময়লাটুকুকে উঠাই নেওয়া যা, ভিতর থেকে স্লাজ সহ উঠায় নেওয়া, তাতে করে পানির ফ্লোটা কিন্তু বাড়ে এবং ভলিউমটা বেশি পানি ডিসচার্জ করতে পারে। তো সেই কাজটা কিন্তু হয়নি। এখন কেউ মানে দুটো সিটি কর্পোরেশন হয়তো দাবি করতে পারেন যে আমরা তো 1-2টি খাল আপনার দখলমুক্ত করেছি। আমি সেটাকে অ্যাকনোলেজ করে বলছি, দক্ষিণ সিটি কর্পোরেশন যেমন পুরাতন যে বুড়িগঙ্গা, আদি বুড়িগঙ্গা, সেটার দখলমুক্ত করেছে, সেটা একটা বড় কাজ, সেজন্য তাদেরকে বাহবা দিতেই হবে। কিন্তু এছাড়াও যতগুলো খাল সেখানে এখনও আছে, সেই খালগুলো কিন্তু এখনও দখলমুক্ত করা যায়নি, সেগুলো পরিষ্কারও করা যায়নি। তো দক্ষিণের উত্তরের কিছু খাল বোধহয় একদম হারিয়ে গেছে। হ্যাঁ, কিছু খাল হারিয়ে গেছে। এখন দক্ষিণে এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ খাল আছে, মান্ডা খাল, জিরানি খাল, সেগুনবাগিচা খাল এবং যেগুলো বক্স কালভার্ট আছে ওখানে, সেগুলো। তো বর্ষার শুরুতে আপনার এটা খুবই রেগুলার একটা কাজ যে অন্ততপক্ষে ড্রেনগুলো পরিষ্কার হয়ে যাবে, কালভার্ট, বক্স কালভার্ট যেগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে ফেলা হবে এবং খালগুলোকে পরিষ্কার করা হবে। এটা হচ্ছে বর্ষার জন্য প্রস্তুতি। সেই জায়গায় যদি ঘাটতি থাকে আপনাকে অবশ্যই এই জলাবদ্ধতার মধ্যে ভুগতে হবে, যেটা এবার ভুগেছে। তো আমি যেটা বলবো যে উত্তর দক্ষিণ নির্বিশেষে আমাদের এই খালগুলোকে পরিষ্কার করা, যেটা হয়নি সেটা হচ্ছে যে আমাদের মানে টেকসই কোনো সমাধানে আসা যায়নি। টেকসই সমাধানে আসা যায়নি এই কারণে যে অ্যাডহক বেসিসে অথবা রেসপন্স করে একটা ঘটনার রেসপন্সে যে কাজগুলো করা, সেটা একটা সাময়িক স্বস্তি দিচ্ছে। কিন্তু আপনি যদি ড্রেনেজ মাস্টার প্ল্যানটার কম্পোনেন্টগুলো এবং প্রস্তাবগুলোকে যদি দীর্ঘমেয়াদী বাস্তবায়ন করতেন, তাহলে ফলাফলটা অনেক বেশি ভালো পেতেন। আজকে আমরা হয়তো হাতের ঝিলে দেখছি একটা বড় জলাশয়, সেখানে চারপাশ থেকে পানি এসে জমা হওয়ার সুযোগ হয়। এটা মানে ড্রেনেজ সিস্টেমের জন্য একটা বড় কম্পোনেন্ট যে জলাধার তৈরি করা। আমাদের এখানে নদীর উচ্চতা কিন্তু বেশি থাকে বর্ষা মৌসুমে। এই মুহূর্তেও কিন্তু সারা বাংলাদেশের নদীর পানির উচ্চতা অনেক বেশি। এই সময় ন্যাচারাল গ্র্যাভিটেশনে পানিটা নদী পর্যন্ত যেতে পারে না, এটাকে পাম্প আউট করা লাগে। যেমন আমাদের মানে গোরানচাঁদ বাড়িতে আছে, কল্যাণপুরে আছে, আপনার ধোলাইখালে আছে, পাম্প স্টেশন আছে, রামপুরে আছে। এখন সেখান পর্যন্ত পানিটা যেতে হবে, তারপর এটা পাম্প আউট করবে। এখানে আরও কোয়েশ্চেন আছে যে পাম্পিংয়ে যে ক্যাপাসিটি, সেটাও কি যথেষ্ট আছে কিনা, সবগুলো মেশিন চলে কিনা, সবগুলো পাম্প চলে কিনা, তো সেই বিষয়গুলো আছে। তো বর্ষা মৌসুমের আগে আপনাকে সেই সকল ধরনের
প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এটাই হচ্ছে আপনার রেজিলিয়েন্স। আসার পরে লাভ দিয়ে নেমে আসলে লাভ হবে না। হ্যাঁ, লাভ হবে না। হয়তো জনতুষ্টির একটা ব্যাপার ঘটতে পারে, কিন্তু আখেরে আসলে খুব ভালো একটা মানে ফল, টেকসই হয় না। টেকসই হয় না। তো এই বিষয়গুলি নিয়ে এবার একটু ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান আপনার কাছে আসছি। আলাদা করে প্রশ্ন করছি না, যে আলোচনা চলছে তার ধারাবাহিকতায় আপনার একটু কথা শুনবো। হ্যাঁ, এই যে পাম্পিং এর কথা বলা হলো, পাম্পিং আমরা যেটা করেছি আমাদের রামপুরায় এবং কল্যাণপুরে যেই পাম্প হাউসগুলি রয়েছে, এটার ক্যাপাসিটি যথেষ্ট, যে পরিমাণ পানি আমাদের ডিসচার্জ করতে হয়। আপনি কল্যাণপুরের কথা যদি বলছেন, আমি একটা সম্পূরক একটা জিজ্ঞাসা আমি রেখে দিচ্ছি, আপনি আপনার মতন করে একসময় উত্তর দেবেন। জিজ্ঞাসাটা হচ্ছে যে আমরা কিন্তু এবার আপনাদের আওতাধীন কল্যাণপুরে কিন্তু শুক্রবার দিন জলজট দেখেছি। আমরা কল্যাণপুরের ঠিক পাশেই মিরপুরে আমরা দেখেছি, এবং কল্যাণপুর মিরপুরের মাঝামাঝি যে জায়গাটা, সেখানে আমরা দেখেছি জলজট হয়েছে। একটু এই বিষয়ে শুনবো, আপনি তো সুবিধা মতো বলবেন। আমাদের এখানে যে পাম্পগুলি আছে সেগুলি সবই সচল রয়েছে, এবং সেটিকে আমরা চালনা করেছি। আমাদের যে শুক্রবার যেটি ছিল, আমরা এখানে পাম্প আউট করেছি আমাদের ক্যাপাসিটি অনুযায়ী। সেটি আমরা আগের থেকে এটা প্রস্তুতি ছিল, আমরা কিন্তু পূর্ণ প্রস্তুতি আগে থেকে আমরা শুরু করেছি। আমাদের ড্রেনেজের পরিমাণ 1350 কিলোমিটার এবং আরও নির্মাণাধীন রয়েছে। তো 1350 কিলোমিটার ড্রেন, প্রায় 100 কিলোমিটার আমাদের খাল আমাদের রয়েছে। তো প্রত্যেকটারই অবস্থা যেভাবে ভরাট হয়ে আছে, তো সেটির জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। বাট এখানে প্রশ্ন চলে আসে যে আমরা কিন্তু এমনটি হচ্ছে না যেটি আমরা এখন করছি, যে জলজট দেখা গেল আমরা এখন নেমে পড়লাম 5000 কর্মী, এরকমটি না। আমরা কিন্তু আগের থেকে এই কাজটি করছি। আমরা প্রতিটি জায়গায়, এর জন্য বেশ কয়েকটি জায়গায়, নর্থে উত্তরের বেশ কয়েকটি জায়গায় কিন্তু সেই পানি জলাবদ্ধতা হয়নি। কিছু কিছু জায়গায় আছে, আমরা সেই হটস্পটগুলি ইতিমধ্যে আমাদের টিম কাজ করছে। কালকে তারা রিপোর্ট নিয়ে আসবেন। আমাদের কালকে একটা বড় একটা সভা আছে, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের প্রত্যেকটা অঞ্চলে যে জিনিসগুলি পেলেন এবং তারা সেটা নিয়ে আমরা কালকে আলোচনা করব, এবং সেই জায়গায় আমাদের যে হটস্পটগুলো আমরা চিহ্নিত করেছি, ওটা কিভাবে দ্রুত গতিতে সেটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এবং সামনে এই জলাবদ্ধতা যাতে আমাদের এড়াতে পারি, সেই জন্য কিন্তু আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা আশা করি যে আমাদের নাখালপাড়া, আরজতপাড়া যে জায়গাটি আছে, তো সেই জায়গাটি কালকে জলাবদ্ধতা ছিল। তো সেখানে আমাদের একটা বক্স কালভার্ট আছে বেশ বড়, সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এটা পরিষ্কার করার কাজটিও। তো সেটাও ইতিমধ্যে আমরা কাজ হাতে নিয়েছি। আমি আশা করছি যে এই যে বক্স কালভার্টটি আছে বেশ অনেকটা লেন্থ, তো এটা যদি আমরা কাজটি শেষ করতে পারি, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে এই জায়গার যে জলাবদ্ধতা দেখা গেছে সেটির থেকে আমাদের নগরবাসী পরিত্রাণ পাবে। যেমন ধরা যাক, আমি ঢাকাতে যে জায়গাটিতে থাকি, আদাবর থানার অধীনে একটি আবাসনে প্রায় 1.5 যুগ ধরে, এখানে একসময় জলাবদ্ধতার সমস্যাটা প্রকট ছিল, কিন্তু সেখানে পরবর্তীতে অনেক বড় একটা কি বলা আয়োজন করা হয়। হ্যাঁ, আমাদের ছোট একটা পাইপ দিয়ে নিষ্কাশনের ব্যবস্থা ছিল, অনেক বড় পাইপগুলো বসানো হয়, এবং তারপরে কিন্তু ক্যাপাসিটি অনেক বাড়ানো হয়েছে, এবং তার সুফল কিন্তু আমরা ওই আবাসনে পাচ্ছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এত বড় ক্যাপাসিটির একটা অ্যারেঞ্জমেন্ট বা অবকাঠামো রাখার পরেও শুক্রবার দিন যখন দেখলাম যে এরকম একটা ঘটনায় পড়তে হলো, হঠাৎ করে তো সেখানে লোকজন বেড়ে যায়নি বা হঠাৎ করে কোনো দুর্বিপাকও ঘটেনি, তাহলে কেন বাড়লো? এইগুলি আমাদের একটা প্রশ্ন তৈরি হয়। তো যেহেতু সামনে পেলাম, একটা প্রশ্নটা করলাম যে আমার মনে হয় যে এই যে আমাদের ড্রেনেজ সিস্টেমে কোনো জায়গায় চোকিং হয়ে গেছে, আচ্ছা, সেই চোকিংয়ের ফলে এটি হতে পারে। তো সেটি আমরা চিহ্নিত করেই কালকে রিপোর্ট দেওয়ার কথা। তো সেই অনুযায়ী কোন জায়গাটা চোকিং হলো, তো সেই জায়গায় কোন একটা, আমার মনে হয় খুব কম এফোর্টেই সেই জিনিসটা আমরা বের করে ফেলতে পারবো। পরপর 3টা হাউজিং, খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রথমটি এবং তৃতীয়টি হচ্ছে হলো জলজট মুক্ত, মাঝখানেরটি হচ্ছে হলো জলজটপূর্ণ। মানে আমি যে হাউজিং থাকি, হ্যাঁ, না সেক্ষেত্রে এখানে একটা হাউজিং, তারপর আদাবরের একটা হাউজিং, তারপরে মনসুরাবাদের একটা হাউজিং। তো ওই মনসুরাবাদ এবং সেক্ষেত্রে এই দুটি জায়গা অতটা ইয়ে ছিল না, সামান্য অল্পটা হয় বৃষ্টির সময়, কিন্তু আদাবরের যে এটা সেই জায়গাটা হচ্ছে একেবারে লম্বা একটা সময় ধরে অনেক পানি জমে, তার মানে এটা কোন একটা সেখানে কনজেশন হয়েছে পার্টিকুলার একটা জায়গায়। আচ্ছা, তো সেটি আমার চিহ্নিত করে ফেলার কথা ইতিমধ্যে আমাদের টিম। আমরা নিজেও আমি নিজেও মাঠে ছিলাম বিকাল পর্যন্ত, আমাদের প্রকৌশল বিভাগ সহ আমরা এই কয়েকটা জায়গায় আমরা পয়েন্ট আউট করেছি যে জায়গায় কনজেশন হয়ে গেছে, এবং সেখানে যে আমরা কিন্তু আমাদের যে ডেব্রিজ আমরা পেয়েছি আমাদের, তো সেইগুলি রিমুভালের কাজ আমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে আজকে।
আমাদের কোনো জায়গায় কালকে রাতের মধ্যে আমাদের উত্তরে সব জায়গায় পানি নেমে গিয়েছিল, এই জন্য সকালবেলা থেকে আমাদের কিন্তু আমাদের কেন এরকম হয়ে গেল কোথায় কোথায় সেই জিনিসটা আমরা কিন্তু কাজ শুরু আমাদের আলোচনা চলবে। আবারও একটা বিরতির সময় হয়ে গেল, ফিরবো আপনাদের কাছে বিরতির পর। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে এখন আরও একটা বিরতি, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময় সঙ্গে থাকার জন্য। অধ্যাপক আক্তার মাহমুদ, ফিরছি আপনার কাছে। এতক্ষণ ধরে যে আলাপটুকু হলো তাতে একটা মোটামুটি অবকাঠামোগত প্রস্তুতি আমরা দেখলাম যে না আছে, এবং জনবল সংকট হ্যাঁ হয়তো আরও একটু হলে মানে ভালো হয়, মান আরও বাড়ে এবং ইফেক্টিভ হয় সমস্ত অ্যাকশনগুলো, সব ঠিক আছে, যা আছে তাতেও কাজ চলছে বোঝা যাচ্ছে। কিন্তু এর ভেতরে একটি প্রশ্ন আমার আছে যেটি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছিল যে যত অবকাঠামোই থাকুক না কেন, হ্যাঁ, যদি এর জন্য যদি একটা পলিসি না থাকে, হ্যাঁ, পলিসির গাইডলাইন যদি না থাকে, তাহলে আসলে আমরা কি এর থেকে প্রপার আউটপুটটাকে আমরা আসলে পেতে পারবো, বা যথেষ্ট পরিমাণ পলিসি আছে কিনা একটু এই জায়গাটা? না, আপনি যথাযথ বলেছেন। আপনি দেখেন এই যে ড্রেনেজের ব্যাপারটি খুব সাধারণ কোনো ব্যাপার না, কিন্তু এটা কিন্তু খুবই সায়েন্টিফিক মডেল আছে, ডেটা কালেকশনের ব্যাপার আছে, এগুলো একেবারে সায়েন্টিফিক্যালি মানে সাউন্ড একটা সিস্টেম এখানে থাকতে হবে। এই যে ড্রেনেজ প্ল্যানগুলো করা হলো, ড্রেনেজ প্ল্যানগুলো কিন্তু এগুলোকে বিবেচনা করেই কিন্তু করা হয়, এবং ড্রেনেজ প্ল্যানের মধ্যে যেই নির্মাণের প্রস্তাবগুলো থাকে সেগুলো ওয়াটারের ভলিউমটাকে বিবেচনা করেই কিন্তু তৈরি করা হয়। এখন ধরেন আমি যদি বলি যে একটা ড্রেনেজ প্ল্যান যখন তৈরি করা হয়, তার মধ্যে ঢাকার জন্য যখন ড্রেনেজ প্ল্যানটা করলো, তার মধ্যে বড় প্রস্তাব ছিল যে ওয়াটার রিটেনশন পন্ড তৈরি করা। এখন ঢাকার আপনি খেয়াল করে দেখবেন যে ঢাকার যদি টোপোগ্রাফি দেখি, ঢাকার উত্তরার আবদুল্লাপুর থেকে এয়ারপোর্ট রোড হয়ে প্রগতি সরণি হয়ে ডেমরা পর্যন্ত যে রাস্তাটা আপনি দেখেন, এই রাস্তাটার দুই পাশে ক্রমশ ঢালু পূর্ব এবং পশ্চিম দিকে। এখন আপনি পশ্চিম দিকে হচ্ছে আপনার তুরাগ এবং বুড়িগঙ্গা, আর পূর্ব দিকে হচ্ছে বালু নদী। তাহলে পানিগুলো ক্রমশ দুই দিকে চলে যাবে। এখন দুই দিকে যে যাবে, এই নদীগুলোর পাশে ওয়াটার রিটেনশন পন্ডের প্রস্তাব দেয়া ছিল। আচ্ছা, তো যেমন গোরানচাঁদ বাড়িতে 615 একর জমি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড অলরেডি অ্যাকোয়ার করে রেখেছে। সুতরাং এখানে একটা সুন্দর ওয়াটার রিটেনশন পন্ড হতে পারে, যে এই অঞ্চল থেকে পানিটা গিয়ে ওখানে জমা হবে। যেমন এইবারের এই বৃষ্টিতেও কিন্তু উত্তরাতে কোনো পানি জমে নেই, কারণ খালগুলো পরিষ্কার ছিল, পানিগুলো সরাসরি গিয়ে ওই ওয়াটার রিটেনিং এরিয়াতে চলে যেতে পেরেছে। ফলে উত্তরা কিন্তু পানি জমে নেই, কিন্তু অন্যান্য এলাকায় জমেছে। আপনি কল্যাণপুরের কথাটা একটু আলোচনার মধ্যে আসলো। কল্যাণপুরের 300 একরের একটা জায়গাকে চিহ্নিত করা ছিল যে এটা ওয়াটার রিটেনশন পন্ড এরিয়া, যে মানে আপনার শ্যামলী বা শেরেবাংলা নগর থেকে শুরু করে কল্যাণপুর সমস্ত জায়গা থেকে পানিটা গিয়ে সেই জায়গায় যাবে, এবং সেখান থেকে সেটা বুড়িগঙ্গা তুরাগে চলে যাবে। যখন তুরাগের পানির উচ্চতা বেশি থাকবে তখন পাম্প করবে, আর না হলে ন্যাচারাল এমনিতেই চলে যাবে। তো এখন সেই জায়গাটা চারপাশ থেকে এনক্রোচড হয়ে গেছে। এখন সামান্য হয়তো 40-50 একরের জমি হয়তো খালি আছে, আর বাকিটা পুরাটাই আপনার বেদখল হয়ে গেছে। এই যে আমরা সময় মতো আমরা প্ল্যান এবং পলিসিগুলোকে বাস্তবায়ন করতে পারি না, তার ফলাফল কিন্তু হয় এরকম যে আমাদের জনদুর্ভোগ তৈরি হয়। আবার ধোলাইখাল খুবই কনজেস্টেড এবং পুরান ঢাকার ভিতরে জায়গা, এটার বেশিরভাগ জায়গায় নানাভাবে দখল হয়েছে। ধোলাইখালের উপরে বক্স কালভার্ট হয়ে গেছে। তারপরে সেখানে একটা পাম্প স্টেশন আছে যেটা দিয়ে আপাতত ড্রেনেজের এই কাজটা চলে। একইভাবে বালু নদীর পাশে ওয়াটার রিটেনশন পন্ডের প্রস্তাব আছে। এখন যতই আমরা দেরি করব, ওই এলাকাগুলো কিন্তু থাকবে না, ওগুলো ভরাট হয়ে যাবে, মানুষ সেখানে হাউজিং করবে বা অন্যান্যভাবে ভরাট হয়ে যাবে। যেটা আমি বলি যে মানে সময় মতো আপনাকে প্ল্যান এবং পলিসি যেগুলো আছে তার বাস্তবায়ন করতে হবে, সময় মতো পরিকল্পনা করা এবং সময় মতো বাস্তবায়ন করা। আমরা অনেক সময় দেখেছি আবার পরিকল্পনাও সেই ঢাউস হয়ে আছে, যার বাস্তবায়ন বা যখন বাস্তবায়ন করার সময় ছিল তখন না করে দেরি করে বার্ধক্যে গিয়ে বাস্তবায়ন করতে গেছে। এটা একটা সুন্দর একটা এক্সাম্পল আছে আপনাকে আমি এটা একটু না বলে নয়। চট্টগ্রাম সিটিতে আপনি দেখবেন যে গত বেশ অনেক বছর ধরে, প্রায় 10-12 বছর ধরে
প্রত্যেক বর্ষা মৌসুমে প্রায় গলা সমান পানি হয় রাস্তাঘাটের উপরে। এবং এটার মজার বিষয়টা হচ্ছে 1995 সালে যখন ড্রেনেজ মাস্টার প্ল্যানটি করা হলো চট্টগ্রামের জন্য, তখন সমগ্র ড্রেনেজ মাস্টার প্ল্যানটি বাস্তবায়নের জন্য কস্ট এস্টিমেট করা হয়েছিল 350 কোটি টাকা। কিন্তু এটা 1 টাকাও খরচ করা হয়নি, ইনভেস্টমেন্ট সেখানে আর যায়নি। এখন 2015-16 সালের দিকে এসে যখন দেখলো এই শহর মানে পানির বদ্ধ হয়ে যাচ্ছে, তখন 1-2টা খাল পরিষ্কার করতেই 5-6 হাজার কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে। তার মানে সময় যেতে যেতে আপনার কস্টও কিন্তু অনেক বেড়ে গেছে এবং মানুষের সাফারিংস তো সেখানে আছে। তো আমি যেটা মনে করি যে আমাদের এই ড্রেনেজ মাস্টার প্ল্যান এবং ড্রেনেজের মাস্টার প্ল্যানটিকে বাস্তবায়নের জন্য সিটি কর্পোরেশনের ভিতরে ড্রেনেজ ডিভিশনের কথা তো আমি একটু আগে বললাম, কিন্তু তার সাথে সাথে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের একটা জায়গা থাকতে হবে। এই দুটি জায়গায় মানে আপনাদের কি ভাবনা? এইমাত্র অধ্যাপক আক্তার মোহাম্মদ যে দুটি জায়গার কথা বললেন, যে একটা ড্রেনেজ একটি ডিপার্টমেন্ট রাখা, আর একটা হচ্ছিল দ্বিতীয়টা আপনি বললেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই দুটি, কারণ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অবশ্যই লাগবে। আপনার শহর কিন্তু খুবই ডাইনামিক, খুব পরিবর্তন হয়। এটার যে আজকে যা ক্যালকুলেশন করছেন, আজকে যে বাস্তবতা 5 বছর পরে এটা বাস্তবতা ভিন্ন হয়ে যায়। মানে আমার যেটা মনে হয় যে যেমন আমরা যখন এই সমস্ত বিষয় নিয়ে কথা বলি, আমরা ধরেন ভূ পরিভাগের চিত্র ধরি, আমরা লোকেশনগুলোকে মাথায় রাখি, আমরা ধরেন কোথায় আমরা কিভাবে কোন ধরনের আমরা ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করব সব মাথায় রাখি, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় বোধহয় আমরা ইনক্লুড করতে পারি, আমি জানি না হয়তো অগ্রসর সময় সেটাও করব। সেটি হচ্ছিল যে এলাকাভিত্তিক মানুষের যদি কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকে, হ্যাঁ, পেশাগত কারণে যদি কোথাও বিশেষ ধরনের বর্জ্য তৈরি হওয়ার প্রবণতা থাকে, এগুলোকেও বোধ করি আলোচনায় বা বিবেচনায় নেওয়া জরুরি। একটু আপনার কাছে যাচ্ছি। অবশ্যই আমি প্রথমে বলি যে আমাদের যে ড্রেনেজ সার্কেলের কথা বলা হচ্ছে বা ড্রেনেজ ডিভিশনের কথা বলা হচ্ছে, এটি সরকারি পর্যায়ে আমাদের যে প্রস্তাবনাটা ছিল সেটি শেষ পর্যায়ে রয়েছে। আমাদের মন্ত্রণালয় সেটি সুপারিশ করেছেন এবং আমার দৃঢ় বিশ্বাস যে অতি সত্বর সেটি অনুমোদিত হয়ে যাবে। তখন আমরা পূর্ণাঙ্গভাবে আমাদের জনবল দিয়ে আমরা কাজটি করতে পারবো। এখন অ্যাডহক বেসিসে হচ্ছে এবং কাজ আমরা করার প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছি। আমার জাস্ট একটা ছোট্ট জিজ্ঞাসা আছে, সেটা তখন কি লোকবল কি জোনাল অফিসগুলোতে থাকবে কিনা? কারণ ডিসেন্ট্রালাইজড একটা ফাংশন যদি থাকে তাহলে খুব সহজে সেটাকে আমরা কিন্তু এই ইয়েতেই যাচ্ছি। আমাদের পলিসিটা এখনো এরকম যে আমাদের যে 10টি অঞ্চল আছে, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছেন, তার অধীনস্থ আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, তখন ড্রেনেজ সার্কেলের জন্য আরেকজন থাকবেন, আমার ওখানে সহকারী বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আছেন, কনজারভেন্সি অফিসার আছে, কনজারভেন্সি ইন্সপেক্টর আছে, রোড ইন্সপেক্টর আছে। এই যে তাকে লিবার্টি দেওয়া কাজ করার জন্য, তিনি তার সমস্যাগুলি চিহ্নিত করুন এবং তিনি কাজ করুন, এবং তাকে আমরা যথেষ্ট পরিমাণে যন্ত্রপাতিও দিব। তার অধীনে ইতিমধ্যে ন্যস্ত করা আছে। আমরা ইতিমধ্যে বেশ কিছু আমাদের পাইপলাইনে আছে আমাদের ইকুইপমেন্ট, যেগুলি চলে আসবে আমাদের সেন্টারেও থাকে, আবার আমরা এলাকা ভিত্তিকও আমরা দিয়েছি। তো যখনই যাদের এই রিকোয়ারমেন্টগুলি হচ্ছে সেখানে কিন্তু আমরা দিব। তো আমরা সেই পরিকল্পনা মাফিকই আমরা এগিয়ে যাচ্ছি। আর একটু রিসার্চের জায়গাটা যেটা উনি বলছিলেন, যে এখন এই যে আমার বন্ধুবর ডক্টর আক্তার এখানে আছেন, তিনি কিন্তু নিয়মিতভাবেই এই জিনিসটাই যে আমাদের আমাদের যে সমাজে যারা বিভিন্ন সেক্টরে যারা জ্ঞানী গুণীজন আছেন, যারা বিশেষজ্ঞরা রয়েছেন, তাদেরকে নিয়ে আমরা কিন্তু আলোচনায় বসছি এবং আমরা কিন্তু বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছি সব ইয়েকে নিয়ে। যে সেক্টরে আছেন তাদেরকে আমরা নিয়ে আসছি, তারা আমাদের কোঅপারেট করছেন এবং আমরা মনে হয় সেইভাবে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজটি এগিয়ে যাচ্ছে আমাদের সেক্টরাল বিশেষজ্ঞদের মাধ্যমে, এবং আমরা একসাথে মিলে আমাদের নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এখানে আসছেন এবং আমরা এদিকে আমরা বিভিন্ন যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে আমরা কাজ করছি। কারণ এই পানি প্রবাহ ঠিক রাখবার জন্য আমরা যেটা একটু খোঁজ নিতে গিয়ে আমরা সেটা মোটামুটি গড় যে হিসাব পেলাম, 4 বছরে 2 সিটি কর্পোরেশনে 700 কোটি টাকার উপরে ব্যয়ের একটা আমরা গড় হিসাব পেয়েছি। তো নিশ্চয়ই এত বড় নগরী, তাতে খরচও হতে পারে, কিন্তু খরচের বিপরীতে আমরা নিশ্চয়ই তার ফলটাও দেখতে চাইব। সেই অনুপাতে আসলে আমরা বোধহয় সাধারণ মানুষের মধ্যে একটা আছে যে না, সেই অনুযায়ী আমরা পাচ্ছি না। আজকে সারাদিন ধরে এই আলোচনাটা কিন্তু বেশ প্রবলভাবে হয়েছে। আজকে একটা পত্রিকাতে লিড নিউজটাও হয়েছে এরকম যে গত 4 বছরে 730 কোটি টাকা খরচ হলো কিন্তু ফলাফল পেলাম না। এই জায়গাটাতে আমি মানে আজকে অনেকগুলো টেলিভিশনেও এই নিউজটা গেছে। কথা শেষ হলে আমরা অনুষ্ঠান শেষ করব। হ্যাঁ, সেই জায়গাটা আমি বলেছি যে মানে
যেটা হচ্ছে একটা হচ্ছে রেগুলার কাজ, আপনার রেগুলার পয় পরিষ্কার করা, রক্ষণাবেক্ষণের কাজ, যেই কারণে এই কস্টটা যাচ্ছে। কিন্তু এখনও ড্রেনেজ মাস্টার প্ল্যানের যে প্রপোজালগুলো, সেই কাজগুলো কিন্তু এখনো হয়নি। সেই কাজগুলো করার জন্য আরও ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে। ইনভেস্টমেন্ট করতে কোনো মানে সমস্যা নেই, কিন্তু বিষয়টা হচ্ছে ফলাফলটা পেতে হবে। আর আরেকটি জিনিস হচ্ছে যে সরকার এই মুহূর্তে যেমন সারা বাংলাদেশের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, ঢাকা শহরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল করেছে, অনেক কিছুতে এই ইনভেস্টমেন্টটা যাচ্ছে। কিন্তু আমাদের একটা টেকসই নগর তৈরি করতে গেলে একটা জলাবদ্ধ মুক্ত একটা নগরও তৈরি করার প্রয়োজন হয়, সেই জায়গাটাও ইনভেস্টমেন্টের প্রয়োজন। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এই আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য। কাল ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো প্রসঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।